হ্যালো সবাইকে নমস্কার। আমি জুই। সকালে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। অন্য অন্য দিনের তুলনায় আজকে আমি একটু বেশি ভালো আছি। আজকের সকালটা শুরু হয়েছে একটা অদ্ভুত অনুভূতি দিয়ে, এক গাছ ভর্তি শিউলি ফুলের শুভেচ্ছা দিয়ে। তোমাদেরকে সকলকে জানাই শুভ সকাল। তোমাদেরও আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। প্রতিদিনকার সকালটার মতো আজকের সকালটাও শুরু হয়েছে, তবে সেটা অনেকটা অপেক্ষার অবসান আর অনেকটা ইচ্ছে পূরণের সকাল। জানো তো, ছোট্টবেলা থেকে শিউলি ফুল নিয়ে রয়েছে প্রচুর মেমোরিজ আমার মনে। এগুলো না বলে শেষ করার মতো নয়। আর এর গন্ধ এখনও আমার সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যায়। শীতে কুয়াশা মোড়ানো শীতের সকালটাতে এই এক ঝাঁক শিউলি ফুলের গন্ধে ঘুম ভাঙা, শীতের দিনে কাটানো অদ্ভুত রকমের সুন্দর সুন্দর কিছু স্মৃতি জলের মতো যেন ভেসে আসে এই গন্ধটা আমার নাকে এলে। জানো তো, তবে শুধু যে ছোটবেলার স্মৃতি তা নয়, জানো তো, বোঝার বয়সেও প্রচুর অনেক স্মৃতি রয়েছে। আর দীর্ঘ 7 বছর ধরে জানো তো এই গন্ধটা পাইনি। প্রতি বছরে জানো তো আগস্ট মাসটা এলে এই মনটা ভীষণ একটা স্বপ্ন দেখতাম যে কবে আমি চোখ খুলেই দেখতে পারবো যে এরকম একটা শিউলি ফুল গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে আর এই গন্ধ সুবাসে আমাকে ডাকছে। যখনই চোখ খুলবো দেখবো সকালবেলায় প্রত্যেকটা ফুল যেন হাসি মুখে আমাকে শুভ সকাল জানাচ্ছে। আর এই গল্পটা আমি প্রত্যেক বছর এই 3-4 মাস ধরে আমার বরের কাছে গল্প করি। আর এই অসম্ভব কাজটা আজকে আমার বর সম্ভব করেছে। তবে বর জানো তো আমার এই পাগলামোগুলোকে এই ভীষণ সিরিয়াসভাবে নিয়ে এই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো পূরণ করে। আর সত্যি কথা কি জানো তো, আমার জীবনের লিস্টটিতে জানো তো খুব বেশি বড় কি চাওয়া পাওয়া তেমন নেই। ওই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলোই। আর এগুলো যদি পূর্ণ হয় না, তাহলেই আমার জীবনের পূর্ণতাটা আমি খুঁজে পাই। অনেকবার এখানে ছোট বড় অনেক নার্সারিতে খুঁজেছি, তবে শিউলি গাছ একটা বারের জন্যও পাইনি। আর বর বড় একটা এবার শিউলি ফুল গাছ এনে তাতে আবার শিউলি ফুল কুড়িয়ে গাছে লাগিয়ে রেখেছে। এটার বিন্দু বিসর্গ আমি একদমই জানতাম না। যেমনটা কল্পনা করে বরের কাছে গল্প করতাম ঠিক তেমনটা করে রেখেছে। তাই আজকে সকাল থেকেই জানো তো নিজেকে ভীষণ ভাগ্যবতী আর স্পেশাল মনে হচ্ছে। তবে হ্যাঁ, এই ফিলটা নিয়ে তো আর বেশিক্ষণ বসে থাকলে চলবে না। প্রতিদিনকার যে সমস্ত কাজ বাজ এগুলো তো আমার বরাদ্দেই রয়েছে, তো সেগুলো সারতে হবে। বর যেহেতু আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করলো, এবার তার ইচ্ছে মতো কিছু রান্না বাড়াও তো করা যেতে পারে। তাহলেই তো সবটা মিলিয়ে আজকের দিনটা একটা সুন্দর স্মৃতিতে গাঁথা পড়বে, যেটা প্রত্যেক বছরই একবার না একবার এই দিনটার কথা মনে পড়ে আলোচনা করব। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার দুপুরে রান্নাটা সারবো। তার আগে বর যে মাছটা এনেছিল সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আমি আবার জানো তো মাছের নাম বলাতে ভীষণ রকম এক্সপার্ট, তাই এখানে আর নামটা বিশেষ করে বিশ্লেষণ করছি না। এটা রুই না কাতলা আমি সেটা বলতে পারবো না। প্রচুর মাছের নাম জানি, তবে মাছ দেখে কার কি নাম সেটা বলতে পারবো না। বর এনেছে মাছ, আমি এতটুকুই বলছি। সেটাই ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, সঙ্গে মাছের তেলটাও নিয়ে এসেছে, যেটা বরের একদম পছন্দের একটা খাবার। যদিও আমার বাড়িতে খুব একটা বেশি মাছের তেল হয় না। মাছটা যেহেতু বাইরে থেকেই কাটিয়ে আনে, আর এখানে জানো তো মাছের কাটলে ওই তেলটা দেয় না, চাইলেও দিতে চায় না। এখানকার লোকেরা তো খুব বেশি একটা মাছ খেতে এক্সপার্ট নয়, তাই জ্ঞানটাও খুব বেশি হাই লেভেলের দিয়ে ফেলে। এখানে জানো তো যারা মাছ বিক্রি করে এরাও এতটা মাছ চেনে না যতটা আমার বর চেনে। কিভাবে আমার বর এত মাছ চেনে সে গল্প নয় পরে বলবো, তবে আজকে বলি এরা কিভাবে মাছ আমার বরকে চেনায়। জানো তো আমার বরের যে কলিগরা রয়েছে তারা বিশেষত মাছ খায় না। সহজ কথা, এরা মাছ একদমই পছন্দ করে না আর মাছ কিনতেও জানে না। মাঝে মাঝেই বাজার করলে ডেফিনেটলি ওই কলিগদের সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে আলোচনা হয় আজকে কি বাজার হয়েছে, কি রান্না হচ্ছে। তাই আমার বরের আলোচনায় তো বেশিরভাগ দিনই মাছ থাকে, চিকেনটা খুবই কম থাকে। আর তেলগুড়া তো বেশিরভাগ দিনই চিকেন খায়। মাসে 2 বার মাছ খেতেও পারে, সেটাও ফুলুচু দিয়ে। অনেকে আছে একদম মাছ খাই না। একদিন বাজারে জানো তো গিয়ে আমার বরের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। এবার ওই মাছের বাজারে যেহেতু দেখা হয়েছে, বরকে মাছ চেনাতে শুরু করেছে। এবার বেশ কিছু জ্যান্ত ল্যাটা মাছ রয়েছে। এবার আমার বরকে বলছে এই ল্যাটা মাছগুলো যদি বাড়ি নিয়ে বাকেটে রেখে খাবার দিয়ে পালা যায় তাহলে এগুলো নাকি বড় হয়ে শোল মাছ হবে। আর যারা জানো তো মাছ কাটে না, আমার বর সবসময় ডিরেকশন দিয়ে দিয়ে মাছ কাটায়, তাও তাদের 1000 রকমের একটা বক্তব্য থাকে। আর মাছের সাইজগুলো এত জঘন্য করে, তবে একজনকে দিয়ে কাটাতে কাটাতে এখন অনেকটা স্বাভাবিকে ফিরেছে।
এরকম প্রচুর গল্প রয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। চলো আজকে দুপুরের রান্নাটা সেরে নিই। মাছগুলো ভালো করে ধুয়ে তো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটা ফুলকপি আর কিছু আলু কেটে নিচ্ছি। আজকে একদম দেশিভাবে পাতলা ঝোলে রান্না করব, একদম গ্রামের স্টাইলে। তেলে জানো তো একটু বেশি করে জিরে ফোড়ন দিয়ে ভেজে আমি অনেকটা জিরে তুলে রাখবো, আর এটাই শুধু আজকের আমি তরকারির মশলা হিসেবে দেব। জিরে ভাজা তেলেই আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ওই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু পাতলা ঝোলে একদম করব, তাই এই ফুলকপি আর আলুটা যতটা ভালো ভাজা হবে ততই বেশি স্বাদ হবে। যেটা আমার দিদার মুখ থেকে শোনা কথা, আগের দিনের মানুষ জানো তো এরকম বেশ রান্নার ছোট ছোট লজিক দিয়ে কথা বলতো, আর সেগুলো ঠিকঠাকভাবে ঠিক করলে না সত্যি রান্নাতে বেশ একটা সেই পুরনো রান্নার স্বাদ ফিরে আসে। এক পাশে মাছ ভাজতে দিয়েছিলাম, আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাতটা হয়ে গেছে, মারটাও গেলে নিয়েছি। এখন মোটামুটি প্রতিদিনই ভাতের মার গেলেই ভাত রান্নার একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আগে এটাকে ভীষণ কঠিন মনে হলেও এখন বেশ সহজ হয়ে গেছে। মানুষ অভ্যাসে দাস করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন মার গেলা ভাত ছাড়া খেতে ইচ্ছাই করে না। ওই পাশে সবজিটা ভাজা হতে হতে আমি যে ওই জিরেগুলো তেলে ভেজে রেখেছিলাম না, ওগুলোই আমি এই সবজি চপারের বোর্ডটাতে ভালো করে একটুখানি পিষে নিয়েছি। এই জিরেগুলো জানো তো একটুখানি ঠান্ডা হলে ওই সঙ্গে সঙ্গে যদি একটা গ্লাস বা বাটি টাটি দিয়ে একটুখানি ঘষা দেওয়া যায় তাহলে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আর দুটো তিনটে টমেটো কেটে নিয়েছি। জানো তো এই ফুলকপি আলু মানে মাছের তরকারিটাতে যদি উপর থেকে একটুখানি টমেটো দেওয়া যায় না, তাহলে স্বাদটা আরও সুন্দর হয়। ফুলকপি আলু সুন্দরভাবে ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে জাল হতে বসিয়ে দিয়েছি। আর পাশে মাছের যে তেলটা রয়েছে সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি। একটুখানি ঢাকা চাপা দিয়েছি, কারণ ওটার যে তেল ছুটবে পুরো একদম গায়ে এসে ফোসকা পড়ে যাবে। তরকারিতে যখনই একটু জাল ওঠা ভাব এসেছে না, তখনই মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এবার ওই জিরে গুঁড়োটা টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায়। পুরো রান্নাটা মিডিয়াম আঁচেই করব। আর এইদিকে মাছের তেলটা জানো তো একদম লো টু মিডিয়াম আঁচে রান্না করছি, কারণ মাছের তেলটা যদি হাই ফ্লেমে ভাজতে যাই পুড়ে গেলে একদম তিতে হয়ে যাবে, খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। মাছের তেলটা ভাজতে খুবই অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে। প্রত্যেকটা বাঙালিরই বোধহয় মাছের তেলটা ভীষণ প্রিয়। আমার জানো তো মাছটা খুব বেশি পছন্দ না হলেও মাছের তেলটা অল্প করে খেতে ভালোই লাগে। চলো এইদিকে আমার তরকারিটাও জাল উঠে গেছে, এবার নামিয়ে নেব। একটুখানি পাতলা ঝোলেই করেছি, কারণ আলুটাতেও অনেকটা ঝোল পরে টেনে নেবে। এবার সব থেকে দুপুরের বড় কাজটা হচ্ছে আমার ছেলের লাঞ্চ বক্স গোছানো। এটা নিয়ে জানো তো মূলত আমার ওই সকালের পরে রান্না বাড়াটা নিয়ে একটা তাড়া থাকে। যখন ওর লাঞ্চ বক্সটা ঠিক টাইমে পৌঁছে দিতে পারি, তারপর আর খুব একটা বেশি চাপ থাকে না, কাজগুলো নিয়ে অতটা বেশি প্রেশার নেই না। যদিও রান্নাঘরটা জানো তো খুব বেশি নোংরা করে আমি কাজবাজগুলো করি না, কারণ ওই রান্নাঘরের যে সমস্ত নোংরা আবর্জনাগুলো পড়ে, থালা বাসনগুলো বেছে নিয়ে পড়ে, তখনই নগদেরটা নগদে করে ফেলার চেষ্টা করি, যাতে ওই রান্না করার পরে রান্নাঘরে খুব বেশি সময় না কাটাতে হয়। আর মেয়েকে এক হাতে নিয়ে এই রান্নাঘরের থালা বাসন মাজা, রান্নাঘরের বেসিন পরিষ্কার করা তো সম্ভব হয়ে ওঠে না, তাই ও ঘুমিয়ে থাকতেই করার চেষ্টাটা করি। যেহেতু ও হওয়ার প্রথম থেকেই আমি এই একটা রুটিন করার চেষ্টা করছি, তাই একদম একটা ধরাবাঁধা রুটিন হয়ে গেছে। ও যে কিভাবে বুঝতে পারে যে মায়ের এখন কাজ কমপ্লিট, ও ঠিক তখনই ঘুম থেকে উঠে পড়ে। চলো রান্নাবাড়ি করার পরে জানো তো 5টা মিনিট বসতে পারি না, উঠে হাজির। ঘুম থেকে উঠেই সকালবেলায় বড় কাজটা আজকে সারেনি, সেটাই সেরে নিয়েছে। তারপরই বসে পড়েছে খেতে, কারণ এখন তার খাওয়ার টাইম। আর জানো তো আমি যখন আমার ছেলেকে খাবার দিই না, তখন ওর প্লেট থেকে আমি কিছুটা খাবার তুলে রেখে ওকে খাইয়ে দিই। আমার ঘরে জানো তো এখন খুব বেশি আর ওই বাচ্চা কাচ্চাদের জন্য আলাদা কোনো খাবার রান্না হয় না। মানে আমরা 4 জন মানুষই ভীষণ রকম অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার বর ভীষণ রকম ঝাল খেতে পছন্দ করে, আমি একটুখানি টেস্টি খাবার খেতে পছন্দ করি, আমার ছেলে একটুখানি অন্যরকম খাবার খেতে পছন্দ করে। তো এই সবটা মিলিয়ে আমাদের 4 জনের তো 4 রকমের এজ আর 4 রকমের খাবারের অভ্যাস। তো সবাই একটু একটু করে স্যাক্রিফাইস করে এখন আমি যেটা একদম মানে নর্মালি রান্না করি ওটাই সবাই মিলে খেয়ে নিই।
ছেলে স্কুল থেকে ফিরলে বিকেলবেলাতে আমরা সবাই মিলে একটুখানি ছাদে আসি, আর এই সময়টাতে ওর বাবাও ঘরে থাকে, তাই ওই বিকেলের একটা ছোট্ট রুটিনের মধ্যেই পড়ে আমরা সবাই মিলে ছাদে আসি, বাচ্চারাও একটুখানি খেলাধুলা করে। আর এইটুকু সময় জানো তো, ছেলে মেয়ের দুটোর একটারও আমার খুব বেশি খেয়াল রাখতে হয় না, ওর বাবাই রাখে। তাই এই সময়টাতে আমি নিজের মতো করে একটুখানি মানে নিজের ভালো লাগা কাজগুলো করি। তবে আজকে একটা অকাজই বলতে পারো করছি, আর যেটাতে ওর বাবা প্রচণ্ড রেগে গেছে। যদিও এটা করতেই হতো জানো তো, অনেক দিন ধরেই ভাবছি এই করবী ফুল গাছটার উপর দিয়ে একটুখানি কেটে দেব, কিন্তু দেখো কাটা হয়নি করে এখন কতটা লম্বা হচ্ছে, একদমই ঝাপটালো হচ্ছে না, শুধু লম্বাই হচ্ছে। যেহেতু কিছুদিন আগে প্রচুর ফুল দিয়েছে তাই কাটতে সাহস পাইনি। সত্যি কথা বলতে নিজের মনও চাইছিল না যে গাছটাকে উপর থেকে একটুখানি কেটে দিই। তবে এখন অনেকটা ফুল ফোটা কমে গেছে, আর এখন বুকে পাথর চাপা দিয়ে এই কাজটা না করলেই হতো না। তবে ওর বাবার সঙ্গে সঙ্গে ছেলেও কিন্তু প্রচুর ক্ষেপে গেছে, এই কাটা ডালগুলোকে আমার ছেলে এসে প্রণাম করছে। সত্যি কথা বলতে আমারও তো ভীষণ রকম কষ্ট হচ্ছে, কিন্তু ভালো কিছু করতে গেলে গাছের যত্নটা ঠিকঠাকভাবে নিতে গেলে তো এতটুকু করতেই হবে বলো। আর করবী গাছে জানো তো বেশ একটা বিশেষ গুণ রয়েছে, এর ডালপালা যেখান থেকে আমি কাটি না কেন খুব তাড়াতাড়ি পট বেরিয়ে আবার সাবেগে ফুল আসবে, কিন্তু ওই যে মন যে মানতে চায় না, তাই মনে অনেক রকমের কষ্ট হচ্ছে। ওর বাবার যতটা খারাপ লাগছে ঠিক আমার তো ততটাই খারাপ লেগেছে বলো, কারণ নিজের হাতেই তো গাছটা এনে লাগিয়েছি, নিজের হাতেই তো যত্ন করছি। ওর বাবা শুধু পুজো করতে গিয়ে ফুলগুলো ছিঁড়ে পুজো দিচ্ছে, আর সেটাই পাবে না বলেই মনটা খারাপ করছে। পরে আবার তোমাদের এই গাছের আমি আপডেট দেব। তবে আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই তোমরা খুব খুব ভালো থেকো।